পাঁচ শ্রেণীর দলিল 100% বাতিল, কোনোভাবেই জমি আর টিকবে না। যে 5 শ্রেণীর দলিল 100% বাতিল হয়ে গেল, আজকের এই ভিডিওতে আমি সেই 5 শ্রেণীর দলিল সম্পর্কে পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। অনেকেই মনে করে যে দলিল আবার বাতিল করা যায় নাকি। মূলত দলিলও বাতিল করা যায়। দলিল যদি সঠিকভাবে তৈরি হয়ে থাকে তাহলেও সেই দলিল বাতিল করা যাবে। এমনকি পূর্বে আইন ছিল, আর নতুন করে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিরোধ আইন পাশ হওয়ার পরে এই আইনের মাধ্যমে দলিল বাতিল করা আরও সহজ হয়ে গিয়েছে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যারা ভিকটিম, যাদেরকে ঠকিয়ে পূর্বে দলিল করে দেওয়া হয়েছে, জমি বিক্রয় করে দেওয়া হয়েছে, অথচ তিনি জমির প্রকৃত মালিক হওয়ার পরেও তাদেরকে জমির কাছে যেতে দেওয়া হয়নি, এই সকল ব্যক্তিদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও বেশি আন্তরিক। এবং এরা যদি মামলা দায়ের করে বা দলিল বাতিলের জন্য যদি সামান্য একটি পদক্ষেপ গ্রহণ করে, তাহলে একটি পদক্ষেপের আলোকেই ওনারা এই 5 শ্রেণীর দলিল খুব সহজেই বাতিল করে দিতে পারবে। 1 নম্বরে, পূর্বে যারা শুধুমাত্র রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছে। অনেক ব্যক্তি আছে তিনি জমির বৈধ মালিক নয় বা উত্তরাধিকার দিক থেকেও মালিক নয়, কিন্তু শুধুমাত্র রেকর্ড সূত্রে তিনি জমির মালিকানা লাভ করেছে। আর রেকর্ড সূত্রে জমির মালিকানা লাভ করার পর ওই ব্যক্তি জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে। কেননা সর্বশেষ রেকর্ডে যার নাম থাকে তিনিই বর্তমানে ওই জমির বৈধ মালিক বলে বিবেচিত হয়। এখন যেহেতু সর্বশেষ রেকর্ডে ওই ব্যক্তির নাম আছে এবং সর্বশেষ রেকর্ড বলে উনি এখন জমির বৈধ মালিক, এখন ওই ব্যক্তি যদি জমিটা অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দেয়, সেক্ষেত্রে যে ব্যক্তি জমিটা ক্রয় করবে তার কর্তব্য হবে সিএস রেকর্ড থেকে এসে, এসে থেকে আরএস, অর্থাৎ প্রত্যেকটা রেকর্ডের ভিতরে সঠিক ধারাবাহিকতা আছে কিনা এই বিষয়টি যাচাই বাছাই করে দেখা। যেহেতু উনি জমি ক্রয় করছেন, তাহলে অবশ্যই ওনার কর্তব্য হবে সমস্ত বিষয়গুলো সঠিকভাবে যাচাই বাছাই করে মালিকানার বিষয়টি সঠিকভাবে নিশ্চিত হওয়ার পরই কেবল জমি ক্রয় করা। এখানে যিনি বিক্রেতা আছেন তিনি তো অসৎ উদ্দেশ্যেও জমি বিক্রয় করতে পারে, বা তিনি সঠিক মালিক নয় এরপরও তো তিনি জমিটা বিক্রয় করতে পারে। তাই অবশ্যই যিনি ক্রেতা তারই উচিত বা তারই কর্তব্য জমিটা সঠিকভাবে যাচাই করে নেওয়া। যদি শুধুমাত্র সর্বশেষ রেকর্ডে কোনো একজন ব্যক্তির নাম আছে আর সেই রেকর্ড খতিয়ানের বলে উনি জমিটা বিক্রয় করছে, এমন কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করে থাকে, তাহলে এই মুহূর্তে তাকে জমি ছেড়ে দিতে হবে, তার দলিলটি বাতিল হয়ে যাবে। কেননা সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তির নাম এসেছে তার নামটা যদি অবৈধভাবে এসে থাকে, তাহলে বৈধ মালিক যারা, যাদের নাম এই সর্বশেষ আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ডে আসার কথা ছিল, তাদের নাম হয়তো রেকর্ডে আসেনি, কিন্তু তারাই জমির প্রকৃত মালিক বা বৈধ মালিক। এখন তারা যদি রেকর্ড সংশোধনের জন্য কোর্টের দ্বারস্থ হয় বা আদালতে শরণাপন্ন হয়ে যদি রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেন, সেক্ষেত্রে আদালত থেকে খুব সহজেই ওনারা রেকর্ড সংশোধন করে নিতে সক্ষম হবেন। কেননা ওনাদের মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে, এবং যেহেতু ওনারা উত্তরাধিকার সূত্রে অথবা ক্রয় সূত্রে যেভাবে হোক সিএস বা এসে এই যে রেকর্ডগুলোর সাথে ওনাদের ধারাবাহিকতা রয়েছে, তাই আরএস রেকর্ডে ওনাদের মালিকানা লাভ করার কথা ছিল। কিন্তু আরএস রেকর্ডে ওনাদের নাম না আসলেও যে ব্যক্তির নাম এসেছে এখন তার কাছ থেকে ওনারা রেকর্ড সংশোধন করে জমির মালিকানা খুব সহজেই ফেরত নিতে পারবেন। আর ওই ব্যক্তির কাছ থেকে রেকর্ড সংশোধন হয়ে আসলেই এখন যিনি দলিল করে জমির মালিকানা ভোগ করছে বা জমিটা দখলে রয়েছে, তার দলিলটি এখন বাতিল। কেননা উনি যার থেকে জমি ক্রয় করেছে তিনি শুধুমাত্র রেকর্ড সূত্রে জমিটা বিক্রয় করেছিল, জাস্ট তিনার মালিকানা সঠিক কোনো বৈধতা নেই, সঠিক কোনো ভিত্তি নেই। আর এমন ব্যক্তি থেকে যারা জমি ক্রয় করেছে এখন তাদেরকে জমি ছেড়ে দিতে হবে, তাদের দলিল বাতিল। দ্বিতীয় পর্যায়ে হেবা দলিল। হেবা দলিলটা একেবারে দুর্বল দলিল। যদিও হেবা দলিলটা রক্ত সম্পর্কে যে 14টা শ্রেণীর আছে, এই 14টা শ্রেণীর ভিতরে যদি সঠিকভাবে সম্পাদিত হয় তাহলে হেবা দলিলও অন্যতম শক্তিশালী একটি দলিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পারিবারিকভাবে যখন হেবা দলিল সম্পাদিত হয়, ওই সময় হেবা দলিল করার উদ্দেশ্যই থাকে অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করা বা অন্য ওয়ারিশদেরকে ফাঁকি দেওয়া। আর যে ব্যক্তি পিতাকে ব্যবহার করে হেবা করে নেন, উনি যদি পিতাকে কোনো ধরনের প্রতারণার মাধ্যমে বা চাপ প্রয়োগ করে বা পিতাকে যদি জোরপূর্বক হেবা করতে বাধ্য করেন, সেক্ষেত্রে বর্তমানে ওই পিতার যে আরও ছেলেমেয়েরা আছে বা আরও যে অন্যান্য ওয়ারিশরা আছে, তারা যদি এখন কোর্টের দ্বারস্থ হয়, এখন যদি মামলা দায়ের করে, তাহলে বর্তমানে যার কাছে হেবা অনুযায়ী জমিটা রয়েছে তার হেবা দলিল বাতিল হয়ে যাবে এবং অন্য ওয়ারিশরাও তাদের অংশ ফিরে পাবে। পিতা জীবিত থাকা অবস্থায় যেহেতু উনি সজ্ঞানে হেবা করেনি, ওনাকে ব্যবহার করে হেবা করা হয়েছে বা ওনাকে হেবা করতে বাধ্য করা হয়েছিল,
এ ধরনের সন্তান হলেও বা কোনো ছেলে বা কোনো মেয়েও যদি পিতার কাছ থেকে হেবা করার মাধ্যমে জমি লাভ করে, আর অন্য যে আরও ছেলে মেয়েরা রয়েছে তারা যদি এখন ওই হেবা বাতিলের জন্য মামলা দায়ের করে, তাহলে বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে হেবা দলিল বাতিল হয়ে যাবে এবং অন্য সকল ওয়ারিশ যারা আছে তারাও তাদের জমির ন্যায্য অধিকার ফিরে পাবে। তৃতীয় পর্যায়ে যে দলিলটি বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে পূর্বে হেবা করার পরে দ্বিতীয়বার আবার আরেকজনের কাছে জমি বিক্রয় করা হয়েছে। অর্থাৎ অনেক ব্যক্তি আছে তারা সাধারণত এই কাজগুলো করে থাকে। প্রথম অবস্থায় মনে করে যে আমি আমার কোনো ছেলে বা মেয়েদের ভিতরে এই সম্পত্তি আমি হেবা করে দেব, বা আমি চাই যে আমার এই সম্পত্তি আমি আমার কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে আমি বেশি করে হেবা করে দিতে, বা আমার কোনো দেখা যাচ্ছে যে ছেলের ছেলে বা ছেলের মেয়ে বা মেয়ের ছেলে বা মেয়ের মেয়ে তাকে আমি উদ্দেশ্য করে হেবা করে দিচ্ছি। এভাবে অনেক ব্যক্তি আছে, বা অনেক সময় স্ত্রীকেও হেবা করে। এখন স্ত্রীকেও হেবা করেছে বা সন্তানদেরও হেবা করেছে, কিন্তু সেই সম্পত্তি তো তিনিই ভোগ দখল করছে, তিনি ওই পরিবারের কর্তা হিসেবে সম্পত্তিটা তারই দখলে রয়েছে এবং জমি দখল তো আর ওনার ছেলে মেয়েদেরকে দেওয়ার প্রয়োজন নেই বা ওনার স্ত্রীকে দেওয়ার প্রয়োজন নেই। এভাবে অনেক ব্যক্তি আছে তিনি গোপনে আগে হেবা করে দেয় ছেলে মেয়েদেরকে বা স্ত্রীদেরকে। এখন কিছুদিন পর দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির আবার বিশেষভাবে টাকার প্রয়োজন হয়েছে, অর্থাৎ এতটাই টাকার প্রয়োজন হয়েছে যে ওনার জমি বিক্রয় করার দরকার। এমত অবস্থায় উনি দেখছে যে আমি যে হেবা করেছি আমার স্ত্রীকে বা আমার যে ছেলে মেয়েকে হেবা করেছিলাম এটা তো আর অন্য কেউ জানে না, বা এটা তো আর আমি নামজারিও করিনি, আমি এখন এই জমিটা অন্য কারোর কাছে সাব কবলা করে দেব। যদি সাব কবলা করে দিই তাহলে সাব কবলার শক্তি বেশি হবে, আর সাব কবলা অনুযায়ী যে ব্যক্তি জমি ক্রয় করবে তার ওই দলিল কোনোভাবে বাতিল হবে না, যেহেতু বর্তমানে হেবা করা হয়েছে একটা দুর্বল দলিল, আর পরবর্তীতে যেহেতু সাব কবলা দলিল করে দেব, তাই সাব কবলা দলিল অনুযায়ী যে ব্যক্তি জমি ক্রয় করবে তার শক্তি বেশি হবে এবং কোনো অসুবিধা হবে না। এমনকি ওই ব্যক্তি জমি বিক্রয় করার সময় এই বিষয়টি উল্লেখও করে এবং যিনি জমি ক্রয় করেন তিনি জেনে শুনেই, যেহেতু মনে করছেন যে সাব কবলা দলিল সব থেকে শক্তিশালী দলিল আর আমি সাব কবলা বা বিক্রয় কবলা দলিল করে নেব, তাহলে কোনো অসুবিধা হবে না। এভাবে যদি কোনো ব্যক্তি জেনে শুনে যদি ওনার জমি ক্রয় করে থাকে, তাহলে এখন যদি পূর্বে যে ওনার ছেলে বা মেয়েদেরকে হেবা করে দিয়েছিল বা ওনার স্ত্রীকে হেবা করে দিয়েছিল তারা যদি মনে করে যে তাদের একটা হেবা দলিল আছে এবং এই হেবা দলিল অনুযায়ী আমরা আমাদের জমি ফেরত নেব, খুব সহজেই তারা কিন্তু তাদের জমি ফেরত নিতে পারবেন, কেননা তারাই মূলত এখানে বৈধ মালিক এবং তাদের দলিলটা আগে হওয়ার কারণে তারা এখন জমি নামজারি করে নিয়ে ওই দলিল বাতিল করে দিয়ে খুব সহজেই ওনাদের জমি ওনারা ফেরত পাবেন। বরং পরবর্তীতে যে দলিলটা হয়েছে সেই দলিলটা সাব কবলা বা বিক্রয় কবলা দলিল হলেও সেটা সবথেকে শক্তিশালী দলিল হলেও কিন্তু ওই সাব কবলা বা বিক্রয় কবলা দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমিটা ধরে রাখতে সক্ষম হবেন না। কেননা ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী 1905 সালে যে ভূমি রেজিস্ট্রেশন আইন, এই ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সর্বপ্রথম যে ব্যক্তির নামে দলিল হবে এবং ওরা দলিলটি যদি বৈধ হয়, অর্থাৎ বাংলাদেশ সরকারের স্বীকৃত যে বৈধ দলিলের শ্রেণী আছে সেই শ্রেণীগুলোর ভিতরে যদি কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর ভিতরে পড়ে যায়, তাহলে অবশ্যই সেই দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমির প্রকৃত মালিক হবে বা বৈধ মালিক হবে। পরবর্তীতে যতগুলো দলিলই হোক বা যত ব্যক্তির কাছে উনি আবার জমি বিক্রয় করুক না কেন, পরবর্তী দলিল আলা বা পরবর্তী দলিল অনুযায়ী যারা জমিটার ভোগ দখল করছে বা তারা যদি নামজারিও করে নেয়, তাহলে তারা জমির মালিকানা টিকে রাখতে সক্ষম হবে না যদি প্রথম দলিলওয়ালা ব্যক্তি প্রসেস গ্রহণ করেন বা ওই দলিল বাতিলের জন্য যদি প্রথম দলিলওয়ালা ব্যক্তি ওই জমির দাবি যদি না ছাড়েন, তাহলে প্রথম দলিল যদি ছেলে মেয়ের এবং স্ত্রীর হওয়ার কারণে এবং দলিলটা হেবা হলেও ওনারাই জমির বৈধ মালিক এবং ওনারাই ওই জমি এখন ফিরিয়ে নিতে সক্ষম হবেন। এইভাবে কিন্তু অনেক ব্যক্তি আছে তারা জমি বিক্রয় করে এবং অনেক ক্রেতা আছে তারা জেনে শুনেই আবার ক্রয় করে। এখন তাদেরকে ঠকতে হবে, আর যারা না জেনে শুনে কিনেছে তাদেরকেও ঠকতে হবে, তাদের দলিল বাতিল হয়ে যাবে এবং খুব সহজেই ওই ছেলে এবং মেয়েরা তারা তাদের হেবা দলিল অনুযায়ীও জমি এখন ফিরে পাবেন এবং তাদের জমি ফিরে পাওয়ার মাধ্যমে পূর্ণ মালিকানা সত্ত্ব তারা নিজেদের দখলে নিতে সক্ষম হবেন। চতুর্থ পর্যায়ে সাব কবলা দলিল। সাব কবলা দলিলও বাতিল হবে। অনেক ব্যক্তি আছে তারা মনে করে যে যেন তেনভাবে যার কাছ থেকে জমি ক্রয় করি না কেন, যদি একটা সাব কবলা দলিল বা বিক্রয় কবলা দলিল হয়ে যায় বা রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি এই দলিলটা তৈরি করে নিতে সক্ষম হয়, তাহলে কখনো এই দলিল বাতিল হবে না। কেননা বাংলাদেশের সবথেকে শক্তিশালী দলিল হিসেবে বিবেচিত করা হয় বা বিবেচনা করা হয় সাব কবলা দলিলকে, আর এই সাব কবলা দলিল কখনো বাতিল করা যায় না। কিন্তু আসলে যে ব্যক্তি জমি বিক্রয় করছে তিনি যদি অংশের থেকে বেশি পরিমাণ বিক্রয় করে বা ওনার অন্য ওয়ারিশদেরকে ফাঁকি দেওয়ার মাধ্যমে বা উনি অন্য কোনো সহ অংশীদার যারা আছে তাদেরকে ফাঁকি দেওয়ার মাধ্যমে
নিজে যদি নিজের যে পরিমাণ অংশ তার থেকে যদি বেশি পরিমাণ জমি বিক্রয় করে এবং সেটা যদি সাব রেজিস্ট্রার মহোদয়ের মাধ্যমে দলিলও তৈরি হয়ে যায়, তাহলেও কিন্তু ওই সাব কবলা দলিল টিকবে না। ক্রেতা যার কাছ থেকে জমি ক্রয় করেছে তার ওই দাগের ভিতরে বা যে দাগগুলো উল্লেখ করা হয়েছে দলিলে, সেই দাগে বা দাগগুলোর মধ্যে ওনার নির্দিষ্ট যে অংশ আছে বা ওনার যে লিগ্যাল যে অংশটা রয়েছে সেই অংশ পরিমাণ জমি টিকবে। কিন্তু বাড়তি যে অংশ উনি বিক্রয় করেছে অন্য ওয়ারিশের অংশ, তারা যেহেতু জমিটা বিক্রয় করেনি বা দলিলেও যেহেতু তারা কখনো উপস্থিত হয়ে জমিটা তারা বিক্রেতাকে রেজিস্ট্রেশনও করে দেয়নি, তাই যে ব্যক্তি শুধুমাত্র রেজিস্ট্রেশন করে দিয়েছে তার অংশ যতটুকু আছে সেই অংশটুকু শুধুমাত্র দলিলে টিকবে। বাড়তি যে অংশ বিক্রয় করেছে অন্য যে অংশীদারদের অংশ, তারা এখন প্রসেস গ্রহণ করলে বা তারা তাদের অংশ ফিরে পাওয়ার জন্য যদি পদক্ষেপ নেন, খুব সহজেই তারা তাদের অংশ ফিরে পাবেন, কেননা তারা তো জমি বিক্রয়ই করেনি। তাদের অংশ যদি কেউ জোরপূর্বক দখলও করে থাকে বা একটা দলিল দেখানোর মাধ্যমে যদি দখলও করে থাকে, সেই দলিল অনুযায়ী যদি 20 বছর 30 বছর 40 বছরও দখলে রাখে, তাহলেও তারা সেই জমি টিকিয়ে রাখতে পারবে না। এমনকি যদি তারা পরপর একটা বা দুইটা রেকর্ডও করে ফেলে, তাহলেও তারা জমি টিকিয়ে রাখতে সক্ষম হবে না, কেননা প্রকৃত অর্থে যে ব্যক্তি জমির মালিক, যার অংশ যতটুকু, সেই অংশ যেহেতু সে বিক্রয় করেনি, অন্য কেউ যদি তার অংশ বিক্রয় করতেও চায় তাহলেও সেটা বৈধতা পাবে না। পঞ্চম পর্যায়ে যে দলিল বাতিল সেটা হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ব্যক্তি আছে তাদের দলিলটা রেজিস্ট্রেশন করেনি, তারা শুধুমাত্র দলিল সম্পাদন করেছে কিন্তু দলিলটা রেজিস্ট্রেশনবিহীন অবস্থায় রেখে দিয়েছে। আর এই রেজিস্ট্রেশনবিহীন দলিল সম্পূর্ণভাবে বাতিল। এই দলিল অনুযায়ী এখন আর কখনো মালিকানা দাবি করা সম্ভব নয়। তাই যদি কোনো ব্যক্তির ভিতরে এমন থাকে যে তারা রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী জমির মালিকানা এতদিন ভোগ দখল করে আসছে বা কোনো ফ্ল্যাট তারা ভোগ দখল করে আসছে, অনতিবিলম্বে তাদের এখনই ওই রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী জমির উপরে ভরসা আর যেহেতু থাকছে না, তাই যার কাছ থেকে জমি ক্রয় করেছে, যিনি বিক্রেতা ছিল, তার কাছ থেকে পরিপূর্ণভাবে একটা দলিল রেজিস্ট্রেশন করে নিতে হবে। নতুবা রেজিস্ট্রেশন দলিল অনুযায়ী কখনো জমির মালিকানা টিকে রাখা সম্ভব হবে না। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এই 5 শ্রেণীর দলিল চিরতরে বাতিল। এই 5 শ্রেণীর দলিল অনুযায়ী আপনি হাজার চেষ্টা করেও কখনো জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবেন না। এবং এই 5 শ্রেণীর দলিলের ভিতরে যাদের অংশ রয়েছে তাদের জাস্ট একটা পদক্ষেপেই তারা তাদের জমি এখন ফিরিয়ে নিতে সক্ষম হবে।